গর্ভ অবস্থায় সাদা স্রাব বিশিষ্ট গাইনি ডাক্তাররা কে কি বলছেন? জি, আপনি সঠিক শুনেছেন। গর্ভ অবস্থায় সাদা স্রাব অনেকের মনে নানান প্রশ্নের জন্ম দেয়। দর্শক, গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আজকে আমরা এই ভিডিওটিতে দেখব গর্ভ অবস্থায় সকলের একটি কমন প্রশ্ন, সাদা স্রাব। আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট ডাক্তাররা বিভিন্ন সময় বিভিন্নভাবে আলোচনা করেছেন সাদা স্রাব নিয়ে। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিওটি। তাই এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং শেয়ার করে দিন আরও অনেকেই জানার জন্য, দেখার জন্য। আজকের ভিডিওটিতে সাদা স্রাব নিয়ে যাদের আলোচনা থাকছে তারা হলেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট প্রফেসর ডাক্তার শাহানারা চৌধুরী ম্যাম, প্রফেসর ডাক্তার সেলিনা আক্তার ম্যাম, ডাক্তার সাবিনা পারভিন ম্যাম, ডাক্তার ফারজানা শারমিন শুভ্রা ম্যাম, ডাক্তার জয়শ্রী সাহা ম্যাম, প্রফেসর ডাক্তার নিয়াজ টি পারভিন ম্যাম, ডাক্তার কামরুন নাহার ম্যাম, ডাক্তার কামরুন্নেসা রুনা ম্যাম, প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার হাসিনা সুলতানা ম্যাম। দর্শক, চলুন দেখি সাদা স্রাব নিয়ে আলোচনা। তার আগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার মতো আরও গর্ভবতী মায়েরা ভিডিওটি দেখে উপকৃত হয়। শুরুতেই প্রফেসর ডাক্তার শাহানারা চৌধুরী ম্যামের কাছে শুনবো সাদা স্রাব নিয়ে বিস্তারিত। সবসময় বলতে চাই আমার পেশেন্টকে, আমি বলি আসলে হলো কি, সাদা স্রাব কিন্তু শরীরের কিছু জরায়ুর মুখে যে সার্ভিক্স আছে, সার্ভিক্স এবং ভ্যাজাইনাতে কিছু গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডেরই সিক্রেশন। এটা সার্ভাইকেল এবং ভ্যাজাইনাল গ্ল্যান্ড, ওই যে যৌনাঙ্গের গ্ল্যান্ডের সিক্রেশন। যেমন ধরো আমাদের ঘাম যেমন একটা গ্ল্যান্ডের সিক্রেশন, মেয়েদের মুখে ব্রণ হয় এটাও কিন্তু গ্ল্যান্ডের সিক্রেশন। যখন মুখটা বন্ধ হয়ে যায় গ্ল্যান্ডের, তখন এই ব্রণ গুলো হয়। তাহলে এই যে আমাদের শরীর তেল তেলে থাকে, ঘাম হয়, এগুলোও কিন্তু গ্ল্যান্ডের সিক্রেশন। তারপর আমাদের মুখের থেকে যে পানি হয় এটাও গ্ল্যান্ডের। সব জায়গায় শরীরে প্রত্যেকটা জায়গায়, খাদ্যনালীর ভিতরে, শ্বাসনালীর ভিতরে, মুখগহ্বর, সব জায়গায়, চোখে, ইভেন চোখেও পর্যন্ত গ্ল্যান্ড থাকে। তেমনি এই সাদা স্রাবটাও কিন্তু সার্ভিক্স, যেটাকে আমরা বলি জরায়ুর মুখের মধ্যে কিছু গ্ল্যান্ড থাকে, ওইখান থেকে সিক্রেশন হয়, সাথে ভ্যাজাইনাল কিছু ফ্লুইড, ইউট্রাস থেকে কিছু ফ্লুইড মিলে পুরাটা সিক্রেশন হয়। এটাকেই কিন্তু সাদা স্রাব বলা হয়। এটা দেখতে অনেকটা পানির মতো, একটু আঠালো টাইপের, কিন্তু যখন এটা অ্যাবনর্মালি হাই হয়ে যায় অথবা এটার কোনো কারণে যদি, এটা কিন্তু গন্ধমুক্ত, কিন্তু কোনো কারণে যদি এটার সিক্রেশনটা অনেক বেশি হয়, তারপরে যদি এটা গন্ধযুক্ত হয়, একটু আষ্টে গন্ধ যদি থাকে, অথবা এটার কালারটা ইয়েলো হয়ে যায়, অথবা একটু ব্রাউনিশ হয়ে যায়, তখনই কিন্তু সাথে যদি ধরো কারো কারো যদি চুলকানি থাকে, তখনই এটাকে আমরা রোগ হিসাবে ধরি। আদারওয়াইজ এই সাদা স্রাব কিন্তু মেয়েদের সবসময় যাবে। আর তুমি যেটা বলছিলে যে এই প্রেগনেন্সিতে, তো প্রেগনেন্সিতে কি হয়, কিছু হরমোন, এই যে জরায়ুর মুখ, যে সার্ভিক্সে কিছু গ্ল্যান্ড থাকে, এই গ্ল্যান্ডের সিক্রেশনটা করায় কে? কিছু হরমোন, তাই না? মেয়েদের শরীরে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই মেইনলি ইস্ট্রোজেন, এই হরমোনটাই কিন্তু জরায়ুর মুখের সিক্রেশনটা করে। কিন্তু প্রেগনেন্সিতে ইস্ট্রোজেনের লেভেল অনেক বেড়ে যায়, সেই জন্য সিক্রেশনটা অনেক বাড়ে। এটাকে আমরা হাইড্রোরিয়া গ্র্যাভিডারাম বলে, মানে গর্ভবতী অবস্থায় পানি যাওয়া। এটা একটা একদম নর্মাল স্বাভাবিক প্রক্রিয়া। হ্যাঁ, এটাকে নিয়ে কিন্তু আমাদের রুগীরা অনেক সময় আমাদের কাছে আসে, অনেক টেনশনে পড়ে যায়, সাদা স্রাব কেন যায়। এটাই আর কি বেসিক্যালি যদি আমি বলতে চাই, যে জরায়ুর মুখটা তো তখন অনেক হাইপার অ্যাক্টিভ হয়, অনেক বড় হয়, সিক্রেশনটা বেশি হয়, সেই জন্য প্রেগনেন্সিতে এই সাদা স্রাবটা ফিজিওলজিক্যাল মধ্যেই পড়ে আর কি, নর্মালের মধ্যে পড়ে। যেমনি পরে ধরো 2 মাসিকের মাঝখানে যখন মেয়েদের ডিম তৈরি হয়, তখনও কিন্তু প্রচুর সাদা স্রাব যায়, এটাও কিন্তু অত্যন্ত স্বাভাবিক। তারপরে মাসিকের 2-3 দিন আগে সাদা স্রাব অনেক বেশি হয়, সেটাও স্বাভাবিক। আবার মাসিক শেষ হওয়ার 2-3 দিন, 5 দিন, 4 দিন পরে সাদা স্রাব হয়, এটাও কিন্তু স্বাভাবিক। সুতরাং আমাদের এই যে একটা মাসিকের যেমন একটা চক্র থাকে না, ঠিক সাদা স্রাবেরও একটা চক্র থাকে। তাহলে সাদা স্রাবের চক্রটা হচ্ছে, আমরা বলি ড্রাই ডে, ওয়েট ডে। ওয়েট মানে ভিজা দিন, ড্রাই মানে শুকনা দিন। তো মাসিকের পরপর 3 থেকে 4 দিন থাকবে ভিজা দিন, ওয়েট ডে। তারপর কিন্তু মাসিকের ধরো 9, 10, 11, 12, 13 এই সময়টা কিন্তু সাদা স্রাব কম হবে, এটাকে আমরা ড্রাই ডে বলি, মানে শুকনা দিন বলি। আবার 13, 14, 15, 16 দিকে মেয়েদের যখন ডিম তৈরি হয়, ডিম ফাটে, ওভুলেশন হয়, তখন কিন্তু প্রচুর প্রচুর, মানে কি মাসিকের মতো করে সাদা স্রাব যায়, সেটাও ভিজা দিন।
আবার যখন ওভুলেশন হয়ে ধরো 18, 19, 20, 21, 22 এই সময়টা কিন্তু আবার শুকনা থাকে, সেটাকে আবার আমরা ড্রাই ডে বলি। আবার ধরো 24, 25, 26, 27, 28 যে তোর মাসিক হবে ওই সময়ও কিন্তু একটু সাদা স্রাব বেশি হয়। এটা কিন্তু মাসিকের চক্রের সাথে সাদা স্রাবেরও একটা চক্র থাকে। এটাই আর কি, প্রেগনেন্সিতে এই চক্রটা কন্টিনিউয়াস থাকে দেখে সারা প্রেগনেন্সিতেই সাদা স্রাবটা বেশি হয়। ধন্যবাদ। জি ম্যাডাম। ম্যাডাম তাহলে এখন বলতে পারি যে মানে এই ক্ষেত্রে কি ভয়ের কোনো কারণ আছে, বা কোনো সাইন সিমটম দেখলে কি আমরা তখন বুঝবো যে হ্যাঁ হয়তো বা এটা ইউরিন ইনফেকশনের দিকে যাচ্ছে কিনা বা আদার্স কোনো ডিজিজের দিকে যাচ্ছে কিনা? ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। প্রেগনেন্সিতে এই সাদা স্রাবই যখন আবার দেখা যায় যে একদম দইয়ের ছানার মতো, হ্যাঁ, অথবা প্রচুর পরিমাণ সাথে চুলকাচ্ছে জায়গাটায়, যৌনাঙ্গে চুলকানি হচ্ছে, তখন কিন্তু এটা অবশ্যই একটু টেনশন। এটা মানে তুমি তো জানো ইস্ট ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশনের জন্য এটা হতে পারে, তখন কিন্তু অবশ্যই ডাক্তার দেখাতে হবে। তাছাড়া কোনো কারণে যদি কোনো প্রসূতি অথবা যে কোনো মহিলা যদি অনেক দিন ধরে অ্যান্টিবায়োটিক খায়, কেমন তো কি হয়, নর্মাল ভ্যাজাইনাতে কিন্তু ব্যাকটেরিয়াও আছে, ফাঙ্গাসও আছে। যখন একটা মহিলা অনেক বেশি অ্যান্টিবায়োটিক খায় তখন কি হয়, ওই জরায়ের মুখে যে ব্যাকটেরিয়া গুলো আছে ওরা মরে যায়। তাহলে ব্যাকটেরিয়া মরে গেলে ফাঙ্গাস কি করে, তখন ইনফেকশন হতে শুরু করে। নর্মালি ব্যাকটেরিয়া ফাঙ্গাস ব্যালেন্সে থাকে, যখন একটা ব্যালেন্সের একটা জিনিস কমে যাবে অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য, তখন ফাঙ্গাসটা এত বেশি হবে যে তখন ইনফেকশন হয়, তখন কিন্তু চিকিৎসা লাগবে, এটাতে অবশ্যই চিকিৎসা। আবার এটা যদি ধরো লালচে হয় বা এটার সাথে একটু ব্লাড মিক্স থাকে, তখন প্রেগনেন্সি স্বাভাবিক একটু থ্রেটেন অ্যাবর্শন, মানে একটা অ্যাবর্শনের একটা হালকা ভয় তো অবশ্যই থাকে। তাছাড়া হচ্ছে প্রেগনেন্সিতে তো আমরা জানি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস, যেটাতে একটু একটু গন্ধ হবে এবং সাদা স্রাবটা একটু ফেনা ফেনা হবে। ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস একটু ফেনা ফেনা সাদা স্রাব হলে কিন্তু তাৎক্ষণিকভাবে ডাক্তার দেখানো উচিত, কেননা ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস ইনফেকশন হলে কিন্তু অনেক সময় মানে অপরিপক্ক বাচ্চা হয়ে যেতে, মানে প্রিমেচুর বাচ্চা হয়ে যেতে পারে। হ্যাঁ, এই জন্য ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস হলে যে সাদা স্রাবটা একটু ফ্রোদি হয় আর কি, একটু ফেনা ফেনা হয়, একটু গন্ধ থাকে, তখনও কিন্তু চুলকানি থাকে না, তখনও কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া যায়। আর সবচেয়ে মজার কথা একটা বলবো আজমিন, আমার অনেক মহিলারা তার মেয়েকে, ছোট বাচ্চা মেয়েকে নিয়ে আসে, বলে যে ম্যাডাম আমার মেয়েটা না সাদা স্রাব যেতে যেতে শুকিয়ে যাচ্ছে। এটা আমার অনেক ফানি লাগে, অনেক মজা লাগে। সাদা স্রাবের জন্য তো কেউ আসলে শুকাবে না, এটা একটা নর্মাল সিক্রেশন। আমি তখন বলি থুতো একটা নর্মাল সিক্রেশন, ঘাম একটা নর্মাল সিক্রেশন, তারপর শরীরে যে তেলতেলে হয় এটা একটা নর্মাল সিক্রেশন, তারপর আমাদের মুখে যে লালা আসে এটাও তো নর্মাল, একটু তেঁতুল দেখলে একটু টক দেখলে তো লালা আসে, এটাও কিন্তু নর্মাল সিক্রেশন। সাদা স্রাবও টাইপেরই একটা নর্মাল সিক্রেশন। আর ইয়াং মেয়েদের তো একটু সেক্সুয়াল এক্সাইটমেন্ট থাকে, তাই না, ইয়াং, ওরা তো এখন বাতাসে উড়ে, তো ওদের একটু সিক্রেশন বেশি হয়, মায়েরা মনে করে ওনার বাচ্চাটা, মেয়েটা মনে হয় কিশোরীটা শুকিয়ে যাচ্ছে সাদা স্রাব যেতে যেতে। এটা কখনোই না, সাদা স্রাব যেতে যেতে কেউ শুকায় না, এটা একটা ন্যাচারাল ফেনোমেনন। ধন্যবাদ আঞ্জু। আসলে ভ্যাজানাল ডিসচার্জ এটা খুবই কমন একটা আমরা বলি যে আউটপেশেন্ট ডিপার্টমেন্টে মোর দেন 70% পেশেন্ট আসে কিন্তু ভ্যাজানাল ডিসচার্জ। এখন ভ্যাজানাল ডিসচার্জ দুই রকম হতে পারে, একটা হতে পারে নর্মাল ফিজিওলজিক্যাল, আরেকটা হতে পারে প্যাথোলজিক্যাল। এখন ব্যাপার হচ্ছে যে আমরা কখন নর্মাল না বলে প্যাথোলজিক্যাল বলবো, কখন সেটাকে নর্মাল হিসেবে ট্রিট করবো, এটা কিন্তু অনেকেই জানে না, বোঝে না। তো জানে না বোঝে না বলেই হয়তো যখনই দেখে যে ডিসচার্জ বেশি হচ্ছে অথবা একটু স্মেইল হচ্ছে, তখন কিন্তু তারা ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যায় এই কারণে যে ভ্যাজিনাল ডিসচার্জের সাথে জরায়ুর মুখের ক্যান্সার অথবা জরায়ুর ক্যান্সারের কিছু কিছু সম্পর্ক তো অবশ্যই আছে, সেজন্য ওরা ভয় পেয়ে যায়। তো আমরা যদি দেখি যে যেসব মেয়েরা টিনেজার, বড় হচ্ছে, পিউবার্টি বলি, পিউবার্টির সময় কিন্তু মেয়েরা খুব মানে ফেস করে যে ডিসচার্জ হচ্ছে। কারণ কি? কারণ পিউবার্টি আমরা জানি একটা মেয়ে যখন কিশোরী থেকে যুবতীতে পরিণত হয় সেই সময়টাকে আমরা পিউবার্টি। তো তখন তার শরীরে অনেক পরিমাণ হরমোন সিক্রেশন হয় এবং সেই হরমোনের জন্য মেয়েলি যে অঙ্গগুলো আছে, মেয়েলি যে শরীরের
অংশগুলো আছে সেখান থেকে কিন্তু অনেক সিক্রেশন হয়, যেমন ভ্যাজানা থেকে সিক্রেশন, তখন তারা ভয় পেয়ে যায়। আসলে এটা নর্মালি, কিন্তু তারা ভয় পেয়ে যায়, ভয় পেয়ে তার মাকে হয়তো বলে, মা আরো ভয় পেয়ে যায়। এটা হতে পারে একটা ফিজিওলজিক্যাল। এখন ছোট যেহেতু বাচ্চা, অনেক সময় সিক্রেশন হয়, ক্লিন রাখতে পারে না, পরিষ্কার রাখতে পারে না, তখন সেখানে হয় কি সেকেন্ডারি একটা ইনফেকশন হয়, অথবা ফাউল খারাপ গন্ধ হয়, একটু চুলকায়, তখনই প্রবলেমটা দাঁড়ায়। আর যেহেতু আজকে আমরা প্রেগন্যান্সি রিলেটেড কথাবার্তা বলছি, যে গর্ভাবস্থায় জিজ্ঞাসা, এই গর্ভাবস্থায় কিন্তু ভ্যাজিনাল ডিসচার্জটা একটা মহা সমস্যা। তো আমি প্রথমেই রোগীদেরকে বলে নেই যে গর্ভাবস্থা মানে একটা মেয়ে প্রেগনেন্ট হয়েছে, তার শরীরে একটা বাচ্চা দিনে দিনে বড় হচ্ছে। তাহলে এই যে বাচ্চা বড় হচ্ছে, সে যে প্রেগনেন্ট হয়েছে, সেখানে মেইনলি হরমোন কিন্তু বেশি কাজ করছে। ঠিক সেই যে বললাম, আমি পিউবার্টির কথা বললাম, পিউবার্টিতে যেমন অনেক হরমোন চলে আসে, প্রেগনেন্সি তো ঠিক তেমনি। যখন একটা মেয়ে প্রেগনেন্ট হয়, প্লাসেন্টা থাকে, অথবা শরীরের যে অন্যান্য যে মানে গ্ল্যান্ড থাকে, হরমোন নিঃসরণের যে অংশগুলো থাকে, সেখান থেকে কিন্তু বেশি বেশি হরমোন আসতে থাকে। তো সে হরমোন যদি বেশি আসে, তখন যেটা হয়, ওই অন্য অনেক কাজের সাথে ভ্যাজানাল সিক্রেশনটাও একটু বেশি হয়। বেশি হলে মায়েরা ভয় পেয়ে যায়। তো অনেক সময় ভাবে যে ওয়াটার ব্রেক করলো কিনা, পানি ভেঙে গেল কিনা। তো এটা বোঝার সবচেয়ে সবচেয়ে ভালো উপায় হচ্ছে, আমরা বলি একদম জাস্ট গ্রসলি বলি, যে যদি পানি ভাঙে, তাহলে যদি সেই মা দাঁড়ায়, পেশেন্টটা দাঁড়ায়, তাহলে তার পা বেয়ে বেয়ে পানি, মানে পা থেকে উপর থেকে নিচ পর্যন্ত পানি। বাট যেটা সিক্রেশন, সেটা কিন্তু আপনি করবেন। তবু আমরা যদি প্রেগনেন্সিতে কেউ এরকম সিক্রেশন নিয়ে আসে, তখন আমরা একটু দেখতে চাই। কোথায় দেখতে চাই? যেখান থেকে সিক্রেশনটা আসতেছে, সেখান থেকে দেখতে চাই, এবং দেখে আমরা ডিফারেন্সিয়েট করি, এটা কি আসলে পানি ব্রেক হয়েছে, যেখানে বাচ্চাটা থাকে ওটা ব্রেক হয়েছে, নাকি ভ্যাজাইনা অথবা মাসিকের রাস্তার ভিতরে কোনো ইনফেকশন হয়েছে, নাকি ওখানে কোনো পলিপ হয়েছে, নাকি ওখানে সেকেন্ডারি কোনো ইনফেকশন হয়েছে, নাকি তার ডায়াবেটিস হয়েছে। এই জিনিসগুলো আমরা এক্সক্লুড, এই এক্সক্লুড করে যেই যে কারণ আমরা খুঁজে পাই, সেভাবে কিন্তু আমরা পেশেন্টকে চিকিৎসা করি। যেটা হচ্ছে প্রথম কথা, যে যেটা মেয়েদের প্রেগনেন্সিতেও হয়, আবার প্রেগনেন্সি ছাড়াও হয়, এটা একটা কমন প্রবলেম, সাদা স্রাব। রিপ্রোডাক্টিভ এইজে যখন একটা মেয়ের সাদা স্রাব যায়, তখন আমরা এটা নিয়ে বেশি ভয় পাই না। কিন্তু যখন একজন এইজেড মহিলা, বয়স্ক মহিলা সাদা স্রাব নিয়ে আসে এবং সেটার জন্য তার দুর্গন্ধ থাকে, তখন কিন্তু আমরা এটা নিয়ে একটু অ্যালার্ট হয়ে যাই। সাদা স্রাব একটা রিপ্রোডাক্টিভ এইজে একটা মেয়ের হতেই পারে, সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তবে রিপিটেড যদি কারো হয়, তখন তার আমরা ব্লাড সুগারটা দেখি, যে ডায়াবেটিস আছে কিনা বা প্রি ডায়াবেটিক স্টেজ কিনা। আমরা দেখেছি যে ডায়াবেটিস না, কিন্তু প্রি ডায়াবেটিক স্টেজ, তার প্রি ডায়াবেটিক ব্লাড সুগারটা তার একটা প্রি ডায়াবেটিক লেভেলে থাকে সবসময়। সেই জন্য দেখা যায় এই সাদা স্রাব, চুলকানির পরিমাণ বেড়ে যায়। শুধু তাই না, এইসব মেয়েদের বা এইসব মানুষের কিন্তু গায়ের চুলকানিটাও বেশি থাকে, দেখা যায় স্কিন প্রবলেমটা বেড়ে যায়। এখন আমি যেটা বলবো আপনাদেরকে, সাদা স্রাব যদি আপনি প্রেগনেন্ট হন, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি যে কোনো একটা ভ্যাজাইনাল সাপোজিটরি মার্কেটে পাওয়া যায়, ভি-ক্যাপ ভ্যাজাইনাল সাপোজিটরি, গাইনোমিক্স ভ্যাজাইনাল সাপোজিটরি, গাইনুরিল ভ্যাজাইনাল সাপোজিটরি, এগুলি, এবং বিভিন্ন ট্যাবলেট ফর্মেও পাওয়া যায়, নাইসিটিন ট্যাবলেট। তবে সাপোজিটরিটা ডিসকমফোর্ট কম ফিল হয়, সেই জন্য আপনি ওই সাপোজিটরিটা পরপর 6 রাত, রাত্রি যখন একদম টয়লেট করে শুয়ে যাবেন ঘুমানোর জন্য, তখন আপনি ওটা মাসিকের রাস্তার ভিতরে দিয়ে দিবেন, সকালে গলে বের হয়ে যাবে, ভয় পাবেন না। আর একটা যে কোনো মলম মার্কেটে পাওয়া যায়, লুলিজল ক্রিম, এফান ক্রিম, তারপরে হচ্ছে আপনার পেভিসন ক্রিম, নাইস্টেটিন ক্রিম মার্কেটে পাওয়া যায়। এটা আপনি দিনে 2 বার করে আপনার চুলকানির মধ্যে অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ চুলকানি ভালো হয়ে যাবে, চুলকানি থাকবে না। বাথরুমে আপনি একটু লবণ গরম পানিও ব্যবহার করতে পারেন, অথবা বিটাডিন সলিউশন পানির সঙ্গে মিলিয়ে আপনি মাসিকের রাস্তাটা ধুয়ে নিতে পারেন, এতে করেও আপনার কোনো প্রবলেম হবে না। এখন যে সমস্যাটা আমি বলবো, সেটা হচ্ছে আপনারা যদি এখনো স্বামী স্ত্রী মেলামেশা করেন, সেই ক্ষেত্রে
আমরা কিন্তু জানছি না কি ভ্যারাইটির আপনার ইয়েটা, সেক্ষেত্রে আপনার হাজবেন্ডকে যে কোনো একটা ট্যাবলেট খেয়ে নিতে হবে। কারণ হচ্ছে এই ডিজিজটা কিন্তু পুরুষের রোগ না, কিন্তু এটা পুরুষের শরীরে চলে যায়, পরে আবার সুস্থ হয়ে আপনি মেলামেশা করলেই আপনার শরীরে আবার চলে আসবে। সেই জন্য উনি সেকনিড ডিএস, সেকনিডাল ডিএস দুটো ট্যাবলেট একসাথে খেয়ে নিতে পারে, অথবা জক্স, নিটাজক্সামাইড মার্কেটে পাওয়া যায় জক্স নামে, নিটক্সিন নামে, নিটাজক্স নামে, সেটা আপনি ওই যে সকালে একটা রাতে একটা 3 দিন খেতে পারে আপনার হাজবেন্ড। এতে করে আপনার আর রিপিট হবে না, আবার এই জিনিসটা হবে না। এবং যারা প্রেগনেন্ট না তাদের ক্ষেত্রে আমি বলছি আপনারা এর সাথে সাদা স্রাবের সাথে মেট্রোনিডাজল, মেট্রিল অথবা ফ্লামিড, যারা প্রেগনেন্ট না তাদের জন্য বলছি তারা ফ্লামিড সকালে একটা রাতে একটা 7 দিন খেয়ে নেবেন। এবং আমরা জানি না এটা ব্যাকটেরিয়াল ভেজাইনোসিস কি না, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা অ্যাজিথ্রোমাইসিন মার্কেটে বিভিন্ন নামে পাওয়া যায়, জিথ্রক, জিথ্রিন, জিম্যাক্স 500 মিলিগ্রাম বা এজিন নামেও পাওয়া যায় 500 মিলিগ্রাম, এটা ডেইলি একটা 6 দিনে 6টা খেয়ে নেবেন। এতে করে আপনার সব দিক কভার হয়ে যাবে। যারা প্রেগনেন্ট তারা এই মুখের ওষুধগুলি খাবেন না, শুধু ব্যবহার করবেন। ধন্যবাদ। আচ্ছা, আমার এর সাথে ছোট একটা প্রশ্ন, এই সাদা স্রাবটার সাথে কি আপনার চুলকানি আছে? যদি এটা চুলকায় তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে এটা একটা বা এটার সাথে দুর্গন্ধ থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন, এটার আপনার ট্রিটমেন্ট নিতে হবে। কিন্তু এমনিতেই যদি নর্মালি অনেকগুলি পানি বের হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা দেখা যায় যে প্রেগনেন্সিতে অনেক সময় এরকম সাদা পানির মতো বের হয়, এটাকে আমরা বলি হাইডুরিয়া গ্র্যাভিডেরাম। এটা একটা নর্মাল সিচুয়েশন, এটার জন্য কোনো ট্রিটমেন্ট লাগবে না। কিন্তু যদি দুর্গন্ধ থাকে বা ওখানে জ্বালাপোড়া হয় বা চুলকায়, সেই ক্ষেত্রে আপনাকে চিকিৎসা নিতে হবে। আপনি এখানে ভ্যাজাইনাল ট্যাবলেট ব্যবহার করতে পারেন বা সাপোজিটরি ব্যবহার করতে পারেন। মার্কেটে অনেকগুলি পাওয়া যায়, যেমন ভ্যাজাইনাল ভিক্যাপ ভ্যাজাইনাল সাপোজিটরি, গাইনোমিক্স ভ্যাজাইনাল সাপোজিটরি, গাইনোরিল ভ্যাজাইনাল সাপোজিটরি। এই সাপোজিটরিগুলি আপনি পরপর 6 রাত মাসিকের রাস্তায় দিয়ে রাতে ঘুমিয়ে শুয়ে পড়বেন এবং সকালে এটা গলে বেরোয় যাবে, ভয় পাবেন না। আর অনেকগুলি ক্রিম পাওয়া যায় মার্কেটে, যেমন হচ্ছে পেভিসন ক্রিম, এফান ক্রিম, লুলিজল ক্রিম। এই ক্রিমগুলি আপনি দিনে 2 বার করে ভালভার উপরে যে জায়গাটা চুলকাচ্ছে সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি অবশ্যই আপনার পেরিনিয়ামটা মানে মাসিকের রাস্তাটা ক্লিন রাখবেন। অনেকে দেখা যায় যে সকালে অফিসে যায় সময় একটা পেন্টি পরে যায়, সেই পেন্টিটাই সে দেখা যায় যে রাতে 10টা-11টা পর্যন্ত ওই পেন্টিটা ইউজ করতে থাকে, এবং এটার জন্য হয় মানে পার্সোনাল হাইজিনটা অবশ্যই মেনটেন করতে হবে। ধন্যবাদ। সাদা স্রাব যে জিনিসটা সেটা কিন্তু প্রেগনেন্সিতে কিন্তু একটু এক্সেসিভ ডিসচার্জ বেশি যেয়ে থাকে। এখন এটা যদি দুর্গন্ধযুক্ত বা চুলকানি হয়ে থাকে বা এমন হচ্ছে যে আমি কাপড় ভিজে যাচ্ছে, ওরকম হলে আসলে চিন্তা করা হয় যে কোনো ইনফেকশন হলো কিনা। আদারওয়াইজ আপনি হালকা কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে ক্লিন করতে পারেন। আপনাকে একটু রেস্টেই থাকতে হবে এবং আপনার খাদ্য খাবার যে জিনিসগুলো দরকার ওগুলো আপনাকে সঠিকভাবে নিউট্রিশনটা মেনটেন করতে হবে। কারণ অনেকে যারা খুব বেশি ইল হেলথ তাদের ক্ষেত্রেও কিন্তু সাদা স্রাবের প্রবলেম হয়। আবার যারা খুব বেশি ওবেস তাদের অনেক সময় দেখা যায় সুগার বেড়ে গেছে, মনে নিজেই জানেন না, অজান্তেই রয়ে গেছে, দেখা যাচ্ছে সাদা স্রাব দেখেই টেস্ট করতে দেওয়া হলো ব্লাড সুগার, দেখা গেল তখন বেশি। সুতরাং আমার মনে হয় আপনি আপনার স্বাস্থ্য ওজনটা কিন্তু আমাদের জানার নাই, সুতরাং আপনার ওজনটা যদি অপটিমাম থাকে তাহলে চিন্তা করার কিছু নেই, কিন্তু ওজন যদি খুব কম থাকে তাহলে আপনাকে বেশিভাবে খেতে হবে। আর যদি ওজন বেশি থাকে সেক্ষেত্রে ব্লাড সুগারটা টেস্ট করা উচিত বলে আমি মনে করি। যেমন চুলকানি বা একটু সাদা স্রাবের মতো হচ্ছে, এটা আসলে অবশ্যই ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশন, এবং এটা মোস্ট প্রবাবলি এটা ক্যান্ডিডা ইনফেকশনের জন্য হয়েছে। তো আমি জানি না যে আপনার ডায়াবেটিস হয়েছে কিনা প্রেগন্যান্সিতে। সাধারণত প্রেগন্যান্সিতে যদি মেয়েদের ডায়াবেটিস ধরা পড়ে তাহলে সাধারণত এই ফাঙ্গাল ইনফেকশন গুলো বেশি হয়। তো আপনার বেলায় আমার যেটা অ্যাডভাইস হবে সেটা হলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করতে হবে, আপনার পার্সোনাল হাইজিনটা প্রপারলি মেনটেন করবেন। তার সঙ্গে আপনাকে আসলে কিছু ওষুধও দিতে হবে, তবে আমরা এই সময় মুখে কোনো অ্যান্টিফাঙ্গাল ওষুধ আসলে দিতে চাই না বা পারি না, তাতে আবার বাচ্চার কিছু প্রবলেম হতে পারে। সেজন্য আপনাকে আসলে লোকালি আমরা সাপোজিটরি, জেনারেল সাপোজিটরি, নিওস্টেন অথবা এই ধরনের ট্যাবলেট বা সাপোজিটরি দিতে পারি। পরপর 3 রাত বা 6 রাত আপনি ব্যবহার করতে পারেন মাসিকের রাস্তায়, এবং তার সঙ্গে একটা অ্যান্টিফাঙ্গাল যে কোনো ক্রিম আপনি ব্যবহার করতে পারেন। আর আপনার পার্সোনাল হাইজিনটা প্রপারলি মেনটেন করেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, তাহলে আশা করি আপনি ভালো হয়ে যাবেন। তো একটা মানে মেয়েদের জন্য খুবই একটা কমন সমস্যা।
আর প্রেগনেন্সিতে এই সমস্যাটা আরো বেশি দেখা যায়। তো আমরা যেটা বলে থাকি যে, যেকোনো ধরনের সাদা-স্রাবের সমস্যা বা চুলকানি হলে আমাদের সেটা যেই কারণে এগুলো হয়ে থাকে, বিভিন্ন ধরনের ইনফেকশন এর জন্য ওখানে হয়ে থাকে। সেই ইনফেকশন গুলো যেমন ফাঙ্গাল ইনফেকশন এর জন্য হয়ে থাকে, যেমন ক্যান্ডিডিয়াসিস, ট্রাইকোমোনাল ইনফেকশন এর জন্য হয়ে থাকে। তারপর আবার ব্যাকটেরিয়া ভ্যাজাইনাসিস এর জন্য হয়ে থাকে। আর কিছু রেয়ার যেগুলো প্রেগন্যান্সি ছাড়া আরো যেগুলো বেশি কমনলি হয়ে থাকে পিআইডি এগুলো হতে পারে। তো সাধারণত ফাঙ্গাল ইনফেকশনটাই প্রেগন্যান্সিতে বেশি হয়ে থাকে। ফাঙ্গাল ইনফেকশনের জন্য আমরা অ্যান্টিফাঙ্গাল মেডিকেশন দিতে পারি, ওরালি দিতে পারি, আমরা লোকালিও দিতে পারি। আর পেশেন্টের সেক্ষেত্রে দেখতে হবে যে ডায়াবেটিস আছে কিনা। আর অনেক সময় আমরা যদি ট্রাইকোমোনাস হয় আমরা মেট্রোনিডাজল দিয়ে থাকি। তারপর হচ্ছে মানে যদি ব্যাকটেরিয়া ভ্যাজাইনোসিস হয় সেক্ষেত্রে আমরা মেট্রোনিডাজল দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। তো এভাবেই হয়তো তার ট্রিটমেন্টটা করতে হবে এবং সাধারণত দেখা যায় যে আর আরেকটা আমরা যেটা দিয়ে থাকি যে ওখানে আমরা লোকালি ভ্যাজিনাল ট্যাবলেট দিয়ে থাকি, ক্লোট্রাইমাজোল, ইকোনাজোল এই টাইপের ভ্যাজিনাল সাপোজিটরি আছে ৩ থেকে ৬ দিনের মধ্যে প্রতি রাতে সেটা দিতে হয়। তাহলে কিন্তু এই সমস্যাগুলো অনেকটাই রিলিভ হয়। আচ্ছা, প্রেগন্যান্সিতে এই যে সাদা মানে ডিসচার্জ বা সাদা স্রাব যেটাকে বলেন আপনারা, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুব। তো এই সময় আসলে আমরা বলি যে হাইজিন মেইনটেইন করতে। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, প্রচুর পরিমাণে পানি খাবেন। তারপর হচ্ছে যতবার ওয়াশরুমে যাবেন, ওয়াশরুমে যাওয়ার পর টয়লেট টিস্যু ইউজ করে জায়গাটা যেন শুকনা থাকে, ড্রাই থাকে, সে ব্যাপারে একটু লক্ষ্য রাখতে হবে। এবং যদি এরকম হয় যে সাদা স্রাবের দুর্গন্ধ আছে এবং সাথে চুলকানিও আছে, তাহলে অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে। বিশেষজ্ঞর পরামর্শ ছাড়া নিজে থেকে কোনো ওষুধ কখনোই ব্যবহার করবেন না। তবে বাসায় যেটুকু করতে পারেন সেটা হচ্ছে হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। ধন্যবাদ। আপনার আসলে যেটা ৩৭ সপ্তাহ মানে আপনার বেবি ম্যাচিউর হয়েছে। কিন্তু হয় কি প্রেগন্যান্সিতে মাসিকের রাস্তায় একটু অ্যাসিডিটি মানে পিএইচটা কমে যায় বলে ফাঙ্গাল ইনফেকশন হয় যেটার জন্য চুলকাচ্ছে। আপনাকে করতে হবে কি ওখানে একটু লোকালি কারণ আপনার তো ৩৭ সপ্তাহ। কিছুদিন পরে লেবার পেইন উঠে যেতে পারে। কাজেই এই যোনিপথটা আপনাকে পরিষ্কার রাখতে হবে, ইনফেকশন মুক্ত। কারণ নরমাল ডেলিভারি যদি আপনি চান, বাচ্চার তো প্রসব হবে। কাজে আপনাকে একটু কুসুম গরম পানিতে পভিডেন আয়োডিন দিয়ে আপনি ক্লিন রাখবেন। তারপরে আপনাকে একটা অ্যান্টিফাঙ্গাল ক্রিম, আমরা যেমন মনে করেন লিখছি যে নিউস্টেন ক্রিম কিংবা ফানজিডাল এইচসি ক্রিম, এই ধরনের ক্রিম আপনি ব্যবহার করলে আপনার এই চুলকানিটা কম হবে, আপনি একটু আরাম পাবেন। এটা একটা। আর এই যে সাদা স্রাব একটু যাচ্ছে, এটা কিন্তু একটা লক্ষণ যে হয়তো পেইন উঠলে উঠতেও পারে, অথবা দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে পেইন ওঠার কারণে হতে পারে, দু একদিনের মধ্যে পেইন উঠতেও পারে, ২-৪ দিনের মধ্যে, অথবা মেমব্রেন লিক হয়ে গেছে। মেমব্রেন লিক হলে সেটা কিন্তু কনস্ট্যান্টলি পানি পড়তে থাকবে, কনস্ট্যান্টলি পড়তে থাকে, গড়িয়ে গড়িয়ে পড়ে। আর যেটা মেমব্রেন লিক না হওয়ার কারণে সাদা স্রাব যেটা হয়, সেটা সার্ভিক্যাল সিক্রেশনটা একটু বেড়ে যায় প্রেগন্যান্সিতে, সেই কারণে একটু হয়ে থাকে সাদা স্রাব। কিন্তু সেটা যদি হয়ে থাকে তাহলে তো ভয়ের কিছু নেই।